প্রিয় শিক্ষার্থীরা, ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছো। বিবিএস পাস প্রথম বর্ষের ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, অনলাইন ক্লাসে মনোযোগী হয়ে যাও। কলেজ চলাকালীন তোমাদের অনেকেই নিয়মিত ক্লাস করতে এবং অঙ্কগুলো বুঝতে আমার বেশ ভালো লাগতো। আশা করি এখনও ক্লাসগুলো ফলো করবে। কমেন্ট বক্সে তোমাদের নাম ও রোল দিয়ে তোমাদের উপস্থিতির জানান দাও। চলো এবার ক্লাসরুমে যাই। তোমাদের সাথে আছি আমি ফেরদৌসী বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ, চট্টগ্রাম। স্বাগতম। পাঠ ঘোষণা করছি। আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটার নাম হলো দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং প্রসেস, যার বাংলা সমন্বয় প্রক্রিয়া এবং হিসাব প্রক্রিয়া সম্পাদন। অধ্যায় 4। পূর্বের ক্লাসে আমি একটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম এবং সমাধান করেছিলাম। আজ আরও একটি জটিল সমস্যা নিয়ে এসেছি, যেখানে দুটি নতুন বিষয় আছে। এক, সমাপনী দাখিলা, যা ইংরেজিতে ক্লোজিং এন্ট্রিজ। 2, বিপরীত দাখিলা, রিভার্সিং এন্ট্রিজ। প্রথমে আমি তোমাদের সাথে সমাপনী দাখিলা বলতে কি বুঝি এবং এর পোস্টিংগুলি কিভাবে দেওয়া হয় সেই রুলসগুলি নিয়ে আলোচনা করে নেই। পরবর্তীতে যখন আমরা গাণিতিক সমস্যা সমাধানে যাব তখন আমাদের বুঝতে সুবিধা হবে। এখন তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করো। তোমরা খাতা কলম নিতে পারো, এখনই লিখতে হবে এমন কোনো কথা নেই, কারণ ভিডিওটা তো তোমাদের কাছে থাকছেই, যখন তোমাদের ইচ্ছা দেখতে পারবে। এখন শুধু মনোযোগ দিয়ে বুঝে নাও। প্রথমেই আমি লিখেছি সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রিজ। কোনো একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে চূড়ান্ত হিসাব প্রণয়নকালে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো বা নামিক হিসাবগুলো অস্থায়ী হিসাবগুলো বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দেয়া হয় তাকে সমাপনী দাখিলা বলে। আচ্ছা, রুলস অফ ক্লোজিং এন্ট্রিসে যাওয়ার আগে কথাটা আমি আরেকটু বিশদ বলতে চাই। আমরা যখন ক্লোজিং এন্ট্রিস দিব তখন এখানে দেখো একটা জিনিস তোমাদেরকে বলেছে যে এই মুনাফা জাতীয় আয় ব্যয়, এই জিনিসটার প্রতি তোমরা একটু বেশি মনোযোগ দাও। এই যে মুনাফা জাতীয় আয় ব্যয়, তাহলে আমরা যখন গাণিতিক সমস্যাটা সমাধান করি তখন আমরা একটা ট্রায়াল ব্যালেন্স পাই, অর্থাৎ রেওয়া মিল পাই। সেখানে মূলধন জাতীয় আয় ব্যয় আছে, মুনাফা জাতীয় আয় ব্যয় আছে। তো আমরা সমাপনী দাখিলা যখন দিব তখন আমরা এই যে দেখো মুনাফা জাতীয় আয় ব্যয়গুলোর দিয়েই সমাপনী দাখিলা আমরা সম্পাদন করব। ঠিক আছে? মুনাফা জাতীয় আয় ব্যয়, খেয়াল রাখো, মুনাফা জাতীয় আয় ব্যয়। আচ্ছা, এবার আসো রুলস অফ ক্লোজিং এন্ট্রিস। এই রুলসের মধ্যে আমরা যখন বলবো তখন খেয়াল রাখবা যে এই কথাটার তাৎপর্য কী। আচ্ছা, আয়বাচক হিসাবগুলো বন্ধ করার ক্ষেত্রে আয়বাচক, প্রথমেই আয়ু ব্যয় বলেছি না, এই যে মুনাফা জাতীয় আয়ু ব্যয়, তাহলে এখানে আয়বাচক হিসাবগুলো বন্ধ করার ক্ষেত্রে আমরা যে জার্নালটা দিব সেটা হলো অল রেভিনিউ অ্যাকাউন্ট। রেভিনিউ মানে কি? আয়। অল, সকল প্রকারের আয়গুলো ডেবিট। সাধারণত আয়গুলো কি হয়? ক্রেডিট হয়। যেহেতু আমি হিসাবটা বন্ধ করব তাই এটা উল্টো এন্ট্রি দিতে হবে। তাই রেভিনিউগুলো ছিল তোমার ক্রেডিট, এখন হয়ে গেল ডেবিট। আর ইনকাম সামারিকে আমরা ক্রেডিট করব। নেক্সট, ব্যয়বাচক হিসাবগুলো বন্ধ করার ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি ব্যয়গুলো হয়ে থাকে ডেবিট,
যেহেতু আমি এখন হিসাবটা বন্ধ করব, তাহলে উল্টো এন্ট্রি দিতে হবে, অর্থাৎ ব্যয়গুলোকে করে ফেলবো আমি ক্রেডিট। অল এক্সপেন্সেস অ্যাকাউন্ট ক্রেডিট, আর ইনকাম সামারি হয়ে যাবে ডেবিট। এবার আসো আয় বিবরণীতে প্রদর্শিত নিট মুনাফা বন্ধ করার ক্ষেত্রে। আয় বিবরণীতে প্রদর্শিত যদি নিট মুনাফা থাকে, অবশ্যই থাকবে, নিট মুনাফা থাকলে এখানে নিট মুনাফাটা কিন্তু এক মালিকানা কারবারের ক্ষেত্রে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি জানি, ক্যাপিটালের সাথে তোমার মুনাফাটা যোগ হয়, তার ক্যাপিটাল কি ক্রেডিট, আর ইনকাম সামারি ডেবিট। আচ্ছা, নেক্সট আসো, আমরা প্রথম বর্ষে অর্থাৎ ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারে আমরা যে আর্থিক বিবরণী করেছি সেটা হলো তোমার এক মালিকানা, আর সেকেন্ড ইয়ারে যেটা করেছি আমরা, সেকেন্ড ইয়ারে না উঠলেও কিন্তু সেকেন্ড ইয়ারের কোর্স কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে শুরু করেছি, সেরকমই কিন্তু গভর্নমেন্টের নির্দেশ ছিল। তো আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একই সাথে ধরেছি, সেখানে তোমরা যৌথ মূলধনী কারবার সম্পর্কে জেনেছ। সেই ক্ষেত্রে রিটার্ন আর্নিংসের একটা বিষয় আছে। যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে এই যে দেখো, রিটার্ন আর্নিংসটা ক্রেডিট, ইনকাম সামারিটা ডেবিট। কি করলে যৌথ মূলধনী কারবারে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন আর্নিংস আমরা কি, আগেরটাই কি ছিল মুনাফা, নিট মুনাফা, আর এখন এটা হলো রিটার্ন আর্নিংস। ওটা মুনাফার বেলায় হলো কি ইনকাম সামারি ডেবিট, আর এখানে ছিল ক্যাপিটাল, আর এখানে হলো মুনাফাটা ইনকাম সামারি ডেবিট আর রিটার্ন আর্নিংস হয়েছে, ক্যাপিটালের পরিবর্তে রিটার্ন আর্নিংসে চলে আসবে। আচ্ছা, এবার আসো এক মালিকানা কারবারের উত্তোলন হিসাব বন্ধ করার ক্ষেত্রে। এই যে বন্ধ কথাটা, এটার দ্বারা বুঝবা যে উল্টা উল্টা, অর্থাৎ ডেবিট থাকলে ক্রেডিট হবে, ক্রেডিট থাকলে ডেবিট হবে, তবেই হিসাবটা বন্ধ হবে। আচ্ছা, এখানে দেখো ড্রয়িংসটা সাধারণত আমাদের ডেবিট হয়, এখন যেহেতু আমি এটা বন্ধ করে ফেলবো, তাই ড্রয়িংস অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করেছি আর ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করেছি। আচ্ছা, এবার আসো যৌথ মূলধনী কোম্পানির বেলায় লভ্যাংশ যদি ঘোষণা করা হয় তাহলে কি করতে হবে, দেখো লভ্যাংশ ঘোষণা করলে আমরা ডিভিডেন্ডকে ডেবিট করেছি, এখন আমরা ডিভিডেন্ডকে করে ফেলবো ক্রেডিট, আর রিটার্ন আর্নিংসকে করে দিব ডেবিট। এই ছিল মোটামুটিভাবে সমাপনী দাখিলার কিভাবে তোমার জার্নালগুলো দিতে হয় সেটার রুলস। আচ্ছা, তোমাদের কাছে তো ভিডিওটা থাকবেই, তোমরা এটা আবার দেখে নিও। আর খুবই সহজ করে দিলাম, তোমাদের বলেছি কি যে যেমন খরচগুলো হয় ডেবিট, বন্ধ করার ক্ষেত্রে ডেবিট হয়ে যাবে ক্রেডিট, অর্থাৎ খরচগুলো হয়ে যাবে ক্রেডিট, আর ডেবিট কি হবে ইনকাম সামারি। আবার অন্যদিকে আয়গুলো হয়ে থাকে ক্রেডিট, এখন হয়ে যাবে ক্রেডিটটা হয়ে যাবে ডেবিট, অর্থাৎ অল রেভিনিউ হয়ে যাবে ডেবিট, আর ইনকাম সামারি হয়ে যাবে ক্রেডিট। এভাবে প্রত্যেকটা জিনিস তোমার উল্টা হবে, অর্থাৎ তোমার যেটা ডেবিট ছিল সেটা ক্রেডিট হবে, যেটা ক্রেডিট ছিল সেটা ডেবিট হবে। এভাবে আমরা বন্ধ করে নিব। এটাকে বলা হয় সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রিস। আচ্ছা, এবার আসো রিভার্সিং এন্ট্রিস, বিপরীত দাখিলা বা রিভার্সিং এন্ট্রিস। খেয়াল করো, এই যে বিপরীত দাখিলা বা রিভার্সিং এন্ট্রিস কি বলেছে এখানে দেখো, নির্দিষ্ট হিসাবকাল শেষে যে সমন্বয় দাখিলা দেয়া হয় পরবর্তী হিসাবকালের শুরুতে তা বিপরীতভাবে লিখে যে উল্টা দাখিলা দেয়া হয় তাকে বিপরীত দাখিলা বলা হয়। দেখো, সমাপনী দাখিলাও কিন্তু বিপরীতভাবে লিখে দিতে হয়েছে, তবে সমাপনী দাখিলার ক্ষেত্রে বিচরণটা এক ধরনের, আর বিপরীত দাখিলার ক্ষেত্রে বিচরণটা একটু অন্যরকম। এখানে হলো কি সমন্বয় দাখিলা দেওয়া হয়, আর এই সমন্বয় দাখিলা থেকে বিপরীত দাখিলা দিতে হবে। খেয়াল করো, সমন্বয় দাখিলা থেকে বিপরীত দাখিলা দিতে হবে। সবগুলো আইটেমের হবে না, কোন কোন আইটেমের হবে তা আমি পরে বলছি। তবে বিপরীত দাখিলাটা কোথা থেকে দিব আমরা, সমন্বয় দাখিলা দেওয়ার পর সমন্বয় দাখিলা থেকে দিব। কিন্তু অন্যদিকে এই ক্লোজিং এন্ট্রিটা কিন্তু আমরা ট্রায়াল ব্যালেন্স এবং সমন্বয় দাখিলা দুইটা জায়গা থেকেই আমরা দিতে পারি। এবার আসো বিপরীত দাখিলা আমরা
কোন কোন ক্ষেত্রে দিব আর কোন কোন ক্ষেত্রে দিব না। সাধারণত নিচে বর্ণিত সমন্বয় দাখিলার জন্য বিপরীত দাখিলা দেয়া যেতে পারে। এই যে দেয়া যেতে পারে কথাটা বললো, এটা কেন? কারণ রিভার্সিং এন্ট্রিটা আসলে কোনো কম্পালসারি বিষয় নয়, এটি একটি ঐচ্ছিক বিষয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসো কোন কোন দাখিলার ক্ষেত্রে প্রাপ্য আয় ও প্রদেয় খরচের জন্য আমাদেরকে বিপরীত দাখিলা দেয়া যেতে পারে। তারপর আসো অগ্রিম প্রদত্ত খরচ যা প্রাথমিকভাবে খরচ হিসাবে লিপিবদ্ধ হয়েছে। খেয়াল করো এটা, আমি নিচের অংশে যেগুলো দেওয়া যাবে না দাখিলা, বিপরীত দাখিলা যেগুলো দেওয়া যায় না বা দিতে হয় না, সেগুলোর সাথে এগুলোর একটু মিল আছে, কিন্তু মিল থাকলে পার্থক্যটা কোথায় ওটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো, অগ্রিম প্রদত্ত খরচ যা প্রাথমিকভাবে খরচ হিসাবে লিপিবদ্ধ, প্রাথমিকভাবে খরচ হিসাবে লিপিবদ্ধ হয়েছে, এটা মনে রাখো। অগ্রিম প্রদত্ত খরচ যা প্রাথমিকভাবে খরচ হিসাবে লিপিবদ্ধ হয়েছে, খরচ হিসাবে। পরেরটা আসো, অগ্রিম প্রাপ্ত বা অনুপার্জিত আয় যা প্রাথমিকভাবে আয় হিসাবে লিপিবদ্ধ হয়েছে, প্রাথমিকভাবে আয় হিসাবে লিপিবদ্ধ হয়েছে। আচ্ছা, এবার আসো তো দেখি পরে কি বলেছে। নিম্ন বর্ণিত সমন্বয় দাখিলার জন্য বিপরীত দাখিলা দিতে হয় না। দেখি সেগুলো কি কি। এক, অগ্রিম প্রদত্ত খরচ শুরুতেই সম্পত্তি হিসাবে লিপিবদ্ধ হলে। এই যে বলেছিলাম তোমাদেরকে যে এটার সাথে এখানে এটার কিন্তু মিল আছে, কিন্তু একটু পার্থক্য আছে, সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো, অগ্রিম প্রদত্ত খরচ প্রাথমিকভাবে খরচ হিসাবে লিপিবদ্ধ, এটার জন্য তোমাকে বিপরীত দাখিলা দিতে হবে। অন্যদিকে অগ্রিম প্রদত্ত খরচ যা শুরুতে সম্পত্তি হিসাবে লিপিবদ্ধ আছে, যেমন ধরো প্রিপেইড রেন্ট, এটা তোমার সম্পত্তি হিসাবে আছে। কিন্তু যদি আমাদের রেওয়া মিলে থাকে রেন্ট এক্সপেন্স, তাহলে সেইটা কিন্তু ওটা আবার তোমাদেরকে এই অ্যাডজাস্টমেন্টে বলে দিবে যে এত অ্যাডভান্স, তখন ওইটার জন্য আমাদেরকে বিপরীত দাখিলা দিতে হবে। পরবর্তীতে আসো, অগ্রিম আয় শুরুতেই দায় হিসেবে লিপিবদ্ধ হলে, যেমন আনআর্নড রেভিনিউ, এটা শুরুতেই দায় হিসেবে থাকে। আবার অগ্রিম প্রাপ্ত বা অনুপার্জিত আয় যা প্রাথমিকভাবে আয় হিসাবে লিপিবদ্ধ হয়েছে, যেমন ধরো আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স। হ্যাঁ, প্রিপেড ইন্স্যুরেন্সটা পেয়েছি, অগ্রিম পেয়েছি, কিন্তু এটা এখনও খরচ হিসাবে খরচে পরিণত হয় নাই। এটার জন্য অগ্রিম প্রাপ্ত বা অনুপার্জিত আয় যা এটা হলো আনআর্নড রেভিনিউ যা নাকি খরচ হিসাবে আছে, কিন্তু এটা তোমাদের এটা কোথায় দেওয়া থাকবে? এটা দেওয়া থাকবে তোমার অ্যাডজাস্টমেন্টে। যেমন ধরো আনআর্নড রেভিনিউটা আর্ন হয়েছে এরকম। আচ্ছা, তারপরে আবার এখানে বলছে যে অগ্রিমপ্রাপ্ত আয় শুরুতেই দায় হিসেবে, যেমন আনআর্নড রেভিনিউটা যদি রেওয়া মিলের ক্রেডিট দিকে দেয়া থাকে তাহলে এটা শুরুতেই দায় হিসাবে লিপিবদ্ধ, তাই এটার জন্য আমাদেরকে বিপরীত দাখিলা দিতে হবে না। আচ্ছা, পরবর্তীতে আসো, অনুমিত দফাসমূহ যেমন কুঋণ, আয়কর সঞ্চিতি এবং অবচয়। আমাদের আজকের অঙ্কে অবচয় আছে, এই অবচয়ের জন্য আমাদেরকে কি দিতে হবে না? বিপরীত দাখিলা দিতে হবে না। আচ্ছা, তারপর আসো আমরা এবার একটা গাণিতিক সমস্যায় চলে যাই। আর গাণিতিক সমস্যাটা হলো তোমার, আমি পড়ছি, একটু মনোযোগ দিয়ে শুনো মিস্টার জাব্বার। আচ্ছা, পড়ার আগে আরেকটু কথা বলি। আমি আজকে তোমাদের এই গাণিতিক সমস্যাটা যে নিয়েছি, এটার কারণ হলো এই সমস্যাটার মধ্যে তিনটা বিষয় আছে। একটা হলো তোমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে, 2 হলো ক্লোজিং এন্ট্রি দিতে হবে, 3 হলো রিভার্সিং এন্ট্রি দিতে হবে। আর তোমরা জানো যে অ্যাডজাস্টমেন্ট প্রসেসের মধ্যে, অর্থাৎ যে চ্যাপ্টারটা আজকে তোমাদের করাচ্ছি সেই চ্যাপ্টারের মধ্যে এই তিনটা তোমার জিস্ট, অর্থাৎ হাইলাইটস, যে জিনিসটাকে করতে হবে হাইলাইটস করতে হবে, অর্থাৎ কোন তিনটা জিনিস এইখান থেকে আমাদের প্রাক করতে হবে, তুলে নিতে হবে যে আমি এই জিনিসগুলো করলে মোটামুটি এই চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা এসে যাবে। তাহলে আমাদের দেখা গেছে যে অ্যাডজাস্টিং এন্ট্রি আমরা আগের অঙ্কে করেছি, কিন্তু আমরা আগের অঙ্কে ক্লোজিং এন্ট্রি করি নাই, রিভার্সিং এন্ট্রি করি নাই,
আজকের অঙ্কে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রির সাথে ক্লোজিং এন্ট্রি এবং রিভার্সিং এন্ট্রি সহ করব। কাজেই আজকের অ্যাডজাস্টমেন্টগুলোও কিন্তু একটু জটিল, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদেরকে যতটা সম্ভব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, শোনো। অঙ্কটা পড়ছি। মিস্টার জাব্বার স্টার্টেড এ কনসাল্টিং বিজনেস। আচ্ছা, সে একটা মিস্টার জাব্বার কী করেছে? একটা কনসাল্টিং বিজনেস শুরু করেছে। দ্য ট্রায়াল ব্যালেন্স অফ দ্য বিজনেস অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার ইজ গিভেন বিলো। নিচে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে এই ব্যবসাটার বছরের শেষে, প্রথম বছরের শেষে। আচ্ছা, কি দেওয়া আছে? ট্রায়াল ব্যালেন্স 30 জুন 2060। আচ্ছা, ডেবিট দিকে কী কী আইটেম আছে? ক্যাশ, সাপ্লাইজ, প্রিপেড রেন্ট। এগুলো সম্পর্কে তোমরা আগের অঙ্কে পরিচিত হয়েছো, ক্লাসে তোমাদেরকে পরিচিত করেছি। এখন তবু আমি একটু একটু করে বলে যাব। ক্যাশ তো জানো, সাপ্লাই জানো, প্রিপেড রেন্ট অগ্রিম ভাড়া, প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বিমা, অ্যাকাউন্টস রিসিভেবল, ফার্নিচার, অফিস ইকুইপমেন্ট, রেন্ট এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স। ইউটিলিটিস মানে হলো উপযোগ, সাপ্লাইজ এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স। আচ্ছা, আয়গুলো কী কী আছে দেখি। আয় ও দায়গুলো ক্রেডিট দিকে সার্ভিস রেভিনিউ, সেবা আয়। এই যে কনসাল্টিং বিজনেস বলেছে না, এটা কিন্তু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান নয়, এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান, অর্থাৎ সেবা দান করে, পরামর্শ দান করে আর কি। হ্যাঁ, সার্ভিস রেভিনিউ তোমার সেবা আয়, অ্যাকাউন্টস পেবল, আর্নার্ড সার্ভিস রেভিনিউ অনুপার্জিত সেবা আয়, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম কি? শিক্ষানবিশ সেলামি, ক্যাপিটাল মূলধন। আচ্ছা, নেক্সট। এখানে কতগুলো অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে দেখো। তোমরা জানো প্রথমে ট্রায়াল ব্যালেন্সটা আমি পড়েছি, এখন অ্যাডজাস্টমেন্টটা পড়ছি। খেয়াল করো, অ্যাডজাস্টমেন্ট থেকেই কিন্তু আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো দিতে হবে। রেন্ট পেইড ইন অ্যাডভান্স 8000, অর্থাৎ রেন্ট 8000 টাকা অ্যাডভান্স করেছে, অগ্রিম 8000 টাকা। আচ্ছা, এই যে অগ্রিম 8000 টাকা, আমার তো 8000 টাকার জন্যই তোমার এন্ট্রি দেওয়ার কথা ছিল, কিন্তু আমি তো 8000 টাকার জন্য দিব না। আমি কত টাকার জন্য দিচ্ছি দেখো। আমরা একটু পিছনে যাই। এই যে দেখো, প্রিপেড রেন্ট। প্রিপেড রেন্ট আছে কত? 4000। আর আমাদেরকে বলেছে প্রিপেড রেন্ট 8000। তাহলে আর 4000 কোত্থেকে আসলো? আমাকে ভাবতে হবে আর 4000 কোত্থেকে আসলো। রেন্ট এক্সপেন্স আছে নাকি দেখি। এই যে দেখো, রেন্ট এক্সপেন্স কত? 18000। এই রেন্ট এক্সপেন্স 18000 পুরোটা এক্সপেন্স হয় নাই। কিভাবে বুঝলাম? কারণ আমাকে অ্যাডজাস্টমেন্টে বলা হয়েছে, এই যে দেখো, রেন্ট পেইড ইন অ্যাডভান্স 8000। তাহলে 8000 বলা থাকলে আমার অ্যাডভান্স তো 8000 নাই। আমার অ্যাডভান্স কত ছিল? প্রিপেইড রেন্ট ছিল 4000। তাহলে আর 4000 কোত্থেকে আসলো? এই যে এখান থেকে রেন্ট এক্সপেন্স 18000 থেকে 4000 অ্যাডভান্স। তাহলে আমাকে এখানকার এই 4000-এর জন্যই তোমার এন্ট্রি দিতে হবে। আর আমরা প্রিপেইড রেন্টের জন্য কি এন্ট্রি দিয়ে থাকি? প্রিপেড রেন্টের জন্য আমাদের জার্নালটা হয়ে থাকে। আমি জার্নালগুলো পরে দিচ্ছি, তবে এখানে আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, এবং দুইবার যদি আমি তোমাদেরকে দেই তাহলে তোমাদের একটা লাভ হবে, যে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, প্রিপেড রেন্টের জন্য প্রিপেড রেন্ট কি? প্রিপেড রেন্ট হলো সাময়িকভাবে একটা সম্পদ। তাহলে আমরা কি করব? প্রিপেড রেন্ট অ্যাকাউন্ট, সাময়িক সম্পদটা কি? ডেবিট। তাহলে প্রিপেড রেন্ট অ্যাকাউন্ট ডেবিট, আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট। বুঝা গেল? এবং টাকা কত হবে? টাকা কিন্তু 8000 হবে না। কেন হবে না সেটা তো আমি তোমাদের বুঝিয়ে বললাম। এই যে পিছনে যাও, কেন হবে না আমি একটু আবার বলি। এই যে দেখো, প্রিপেড রেন্ট, প্রিপেড মানে অগ্রিম রেন্ট। অগ্রিম রেন্ট কিন্তু 4000 আছে, বাট আমাদের তো অ্যাডজাস্টমেন্টে বলেছে, এই যে দেখো, একটু জটিল আজকের অঙ্কটা।
এই যে রেন্ট বলেছে 8,000, কিন্তু আমাদের আছে 4,000, তাহলে কি হলো এটা? আমরা কেন 4,000 দিলাম? কারণ আমাদের এই 4,000 এই জন্য দিয়েছি যে প্রিপেড রেন্ট আমাদের আগে 4,000 ছিল, কিন্তু এখন বলছি 8,000, তাহলে আর 4,000 কোত্থেকে আসলো? এই যে রেন্ট এক্সপেন্স থেকে, এইখান থেকে আসছে, অর্থাৎ পুরোটা তোমার এক্সপেন্স হয়নি। তাহলে কত এক্সপেন্স হয়েছে? 4,000 এক্সপেন্স, সরি এখানে রেন্ট এক্সপেন্স 14,000, কারণ অ্যাডভান্স এখানে আছে 4,000 আর এখানে আছে 4,000, টোটাল 8,000। তো এটার জন্য তো আমরা এন্ট্রি দিব না, আমরা দিব নতুন করে যেটা এখান থেকে ক্রিয়েট হলো সেটার জন্য আমরা এন্ট্রি দিব, অর্থাৎ 4,000-এর জন্য দিব। তাহলে আমরা লিখব কি? প্রিপেইড রেন্ট এক্সপেন্স ডেবিট আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট। আচ্ছা, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছো। না বুঝলে একটু পিছনে যেয়ে আবার আমার কথাগুলো শুনে নিবে, ইনশাল্লাহ বুঝতে পারবে। এবার আসো 2, এটাও কিন্তু জটিল একটা এন্ট্রি, এটাও জটিল, এটাও জটিল। আগে একেবারেই সহজভাবে দেয়নি, এগুলো বুঝে নিতে হবে তোমার। আচ্ছা, সাপ্লাইজ টোটাল অন হ্যান্ড, খেয়াল করো এটাও কিন্তু জটিল। সাপ্লাইজ টোটাল অন হ্যান্ড 7,000, কত? 7,000। সাপ্লাইজ টোটাল অন হ্যান্ড, অর্থাৎ সাপ্লাইজ মোট আমাদের হাতে আছে 7,000। তাহলে আমরা একটু ইয়েতে যাই, তোমার রেওয়া মিলটে যাই, দেখো তো সাপ্লাইজ কত আছে। আমার সাপ্লাইজ আছে 4,000, অথচ ওরা বললো যে আমাদের কাছে এখন টোটাল আছে 7,000, 7,000। তাহলে 4,000 আছে, আর 3,000 কোত্থেকে আসলো? আর 3,000 এই যে এখান থেকে আসছে, দেখো সাপ্লাইজ এক্সপেন্স কত? 8,000 দেওয়া আছে, দেখছো? তাহলে বুঝতে হবে যে আমাদের 7,000-এর মধ্যে 4,000 তো আগে ছিলই, এখন এই যে সাপ্লাইজ এক্সপেন্স 8,000 আছে, এই 8,000 থেকে পুরোটা খরচ হয় নাই, 3,000 হাতে রয়ে গেছে। তাহলে 4,000 আর 3,000 মিলে কত হলো? 7,000 হলো। তাহলে আমরা এটা কিভাবে বের করব? 7,000 যে আমার কত টাকা এখান থেকে রয়ে গেল হাতে, আমরা 7,000 যেহেতু হাতে আছে, সেখান থেকে আমাদের সাপ্লাইজ আছে যে ছিল 4,000, তাহলে 7,000 মাইনাস 4,000 ইকুয়াল টু 3,000, আর এই 3,000টা এখান থেকে রয়ে গেছে, অর্থাৎ অ্যাকচুয়াল খরচ হয়েছে 5,000 আর 3,000 এখনও হাতে আছে। তাহলে আমরা কি করব? সাপ্লাইজ এক্সপেন্সের জন্য, তোমার এই যে সাপ্লাইজ অন হ্যান্ডের জন্য আমরা কি এন্ট্রি দিব? আমরা এন্ট্রি দিব 3,000-এর এন্ট্রি দিব। কেন? এটা তো আগে ছিল, যেটা সম্পদ হিসাবে থাকে এটার এন্ট্রি আমরা দেই না। আমরা দিব যে এখন যে নতুন করে ক্রিয়েট হলো, নতুন করে এখানে 3,000 টাকা ক্রিয়েট হয়েছে, এটার জন্য আমরা এন্ট্রি দেব। তাহলে এটা 3,000 টাকা কি অন হ্যান্ড, হাতে আছে, তাহলে এটা তো সম্পদ, হাতে থাকলে এটা সম্পদ। তাহলে সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট, সাপ্লাইজ অন এক্সপেন্স ক্রেডিট, আমাদের তোমার এন্ট্রিটা হবে এরকম। এবার আসো 3 নাম্বার এন্ট্রি। আচ্ছা, স্যালারিজ ডিউ টাকা 10,000, এটা একটা খুব সহজ একটা জার্নাল। আমরা কি জানি? স্যালারিজ এক্সপেন্স ডিউ হয়েছে, বকেয়া রয়েছে, তো স্যালারি এক্সপেন্সটা কি? ডেবিট। তাহলে আমরা স্যালারি এক্সপেন্স ডেবিট লিখব। ক্রেডিট কি লিখব? ডিউ থাকলে আমরা কি লিখি? পেয়েবেল লিখি, পেয়েবেল। তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবেল ক্রেডিট। আচ্ছা, এটা সহজ, এটা তোমরা নিশ্চয়ই আগে একদম ক্লাসেও আমি এগুলো করিয়েছি, আবার গত ক্লাসেও করিয়েছি। এবার আসছো 4 নাম্বার। 4 নাম্বারটা খুব কঠিন না, আবার খুব সহজ না, একটু বুঝো। এখানে আছে দেখো, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ওয়াজ রিসিভড ফর 5 years, অর্থাৎ আমরা যে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামটা পেয়েছি সেটা আমরা 5 years-এর জন্য পেয়েছি। তাহলে আমরা একটু আবার ইয়েতে যাই, তোমার যে রেওয়া মিলটাতে যাই, ট্রায়াল ব্যালেন্সে দেখো অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম এই যে ক্রেডিট দিকে আছে, দেখেছ? আয় কত? 10,000। 10,000 টাকা কয় বছরের জন্য পেয়েছি? 5 বছরের জন্য পেয়েছি।
তাহলে আমরা কিন্তু 1 বছরের হিসাব করি, তাই না? তাহলে 1 বছরের হিসাব করলে 10,000কে আমি কি করব, 5 দিয়ে ভাগ দিব। তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে 4 বছরেরটা আমি আর্নার্নড হিসাবে দেখাবো। 4 বছরেরটা আর্নার্নড হিসাবে দেখাবো। তাহলে 5 দিয়ে যদি আমি 10,000কে ভাগ দিই, তাহলে 4 বছরে কত আসবে? 8,000 টাকা আসবে। কিভাবে? 5 দিয়ে ভাগ করলে 2,000, এক বছরে 2,000। তাহলে 4 বছরে কত? 4 বছরে 8,000। তাহলে আমি জার্নালটা কি দিব? অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম পেয়েছি 10,000 টাকা 5 বছরের জন্য। এটা আমি আবার একটু অ্যাডজাস্টমেন্টে যাই। তাহলে এই যে দেখো, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ওয়াজ রিসিভড ফর 5 ইয়ার্স। আমরা 5 বছরের জন্য পেয়েছি। তাহলে 5 বছরের খরচ তো আমরা দেখাবো না, আমরা খরচ দেখাবো, সরি এখানে খরচ না, এটা হলো আয়। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামটা আয়, তো আমরা 1 বছরের আয়টা আমরা দেখাতে পারবো, আর 4 বছরের আয় আমরা বিলম্বিত করব, অর্থাৎ আর্নার্ন হিসাবে, অনুপার্জিত হিসাবে আমরা এন্ট্রি করব। আবার একটু আমরা রেওয়া মিলে আসি। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম 5 বছরের জন্য পেয়েছি, 4 বছরেরটা আর্নার্ড অনুপার্জিত হিসাবে দেখাবো। তাহলে 5 দিয়ে ভাগ করলে 1 বছরে 2,000, 4 বছরে 8,000। তাহলে আমরা এটার জন্য আর্নার্ড হিসাবে যদি দেখাই, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামটা কি আছে? ক্রেডিটে আছে। এখন আমি অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামটাকে কি করব? ডেবিট করে ফেলবো, আর 8,000 টাকা লিখব। আর ক্রেডিট কাকে করব? আর্নার্ন অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামকে আমরা ক্রেডিট করব, এবং টাকা হবে 8,000। আচ্ছা, তারপরে আসো সার্ভিস রেভিনিউ। এই যে দেখো 5, সার্ভিস রেভিনিউ রিসিভেবল প্রাপ্য। রিসিভেবল মানে প্রাপ্য, পেয়েবল মানে প্রদেয়। আচ্ছা, রিসিভেবল সেবা আয় প্রাপ্য, কিন্তু বাট নট ইয়েট রিসিভড টাকা 5,000। অর্থাৎ আমরা সেবা আয় করেছি বা সেবা দিয়েছি, কিন্তু 5,000 টাকা পাই নাই। যদি আমরা না পাই, তাহলে এই 5,000 টাকা কোথায় চলে যাবে? আমাদের সেবা দিলে টাকা না পেলে অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হয়, আর অ্যাকাউন্টস রিসিভেবলটা হলো সম্পদ, প্রাপ্য হিসাব, সম্পদ হয়ে থাকে ডেবিট। তাহলে আমাদের এন্ট্রিটা হবে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, এবং তোমার সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকা 5,000। এটা মোটামুটি সহজ আছে না? এবার আসো ডেপ্রিসিয়েশন অন ফিক্সড এসেট অ্যাট দ্য রেট অফ 10%। আমরা একটু ফিক্সড এসেট কোথায় আছে, একটু আমরা ট্রায়াল ব্যালেন্সে যাই। ফিক্সড এসেট কী আছে এখানে দেখো, পুরো অঙ্কের মধ্যে ফিক্সড এসেট আছে। ফার্নিচার 50,000, অফিস ইকুইপমেন্ট 38,000। তাহলে টোটাল কত? 88,000। ওকে, এই 88,000 তোমার অবচয়, ডেপ্রিসিয়েশন হবে 10%। তাহলে 88,000-এর 10% ডেপ্রিসিয়েশনে আসে 8,800, 8,800। আর এটার জন্য আমরা কি জার্নাল দিয়ে থাকি? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটস ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স না, ডেপ্রিসিয়েশনটা তো একটা ব্যয়। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেট ক্রেডিট। এটাও সহজ, আমরা আগে করেছি না? তারপর আসো ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড টাকা 3,000। এটা কিন্তু একটু জটিল, একটু বুঝতে হবে তোমাদেরকে। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড বললে তোমাদেরকে বুঝতে হবে এখানে অতিবাহিত হয়েছে বলছে, তার মানে কি? তাহলে নিশ্চয়ই আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স আছে, অবশ্যই আছে। আমরা একটু দেখি, ট্রায়াল ব্যালেন্সে যাই। এই যে দেখো প্রিপেড ইন্স্যুরেন্স, এই যে দেখছো প্রিপেড ইন্স্যুরেন্স কত আছে? 5,000। এই 5,000 এখন আর থাকবে না, এখান থেকে অতিবাহিত হয়েছে, অর্থাৎ সময়টা চলে গেছে এবং আয় হয়েছে, এখন খরচে পরিণত হয়েছে। প্রিপেড ইন্স্যুরেন্সটা খরচে পরিণত হয়েছে। আচ্ছা,
তাহলে কত খরচে পরিণত হয়েছে? 3000 টাকা খরচে পরিণত হয়েছে। এই যে দেখো, আমরা পরবর্তী ইয়েতে যাই। এই যে দেখো ইন্স্যুরেন্স কোথায়, এই যে 7 ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড 3000, অর্থাৎ 3000 আমাদের খরচে পরিণত হয়েছে। আর খরচটা কি হয়ে থাকে? ডেবিট হয়ে থাকে। তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, আর প্রিপেড ইন্স্যুরেন্স ছিল ডেবিট, এখন হয়ে যাবে ক্রেডিট। তাহলে আমাদের জার্নালটা দাঁড়াবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট এবং প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 3000। ঠিক আছে, এবার আসো আর্নড রেভিনিউ আর্নড। যদি আর্নড রেভিনিউ আর্নড হয় তাহলে অবশ্যই বুঝতে হবে যে আর্নড রেভিনিউটা নিশ্চয়ই আমাদের দায়ের দিকে আছে, সেখান থেকে আর্ন হয়েছে এখন। তাহলে আমরা একটু আবার ট্রায়াল ব্যালেন্সে যাই, দেখি আর্নড, এই যে দেখো আর্নড সার্ভিস রেভিনিউ 21,300, আর্নড সার্ভিস রেভিনিউ 21,300 এখন আর থাকবে না, এখান থেকে অর্জিত হয়ে গেছে। কত অর্জিত হয়েছে আমরা দেখি কি বলেছে এখানে, এই যে দেখো 4000 অর্জিত হয়েছে। তাহলে আমাদের 4000-এর জন্য এখন এন্ট্রি দিতে হবে। আর আর্নড সার্ভিস রেভিনিউটা আমরা একটু আগে তোমাদেরকে দেখিয়েছি, এটা আছে হলো ক্রেডিট দিকে। তাহলে এখন কি হয়ে যাবে? আর্নড সার্ভিস রেভিনিউটা হয়ে যাবে ডেবিট, আর সার্ভিস রেভিনিউ হয়ে যাবে ক্রেডিট, কারণ আয়টা ক্রেডিট, এবং টাকা হবে কত? 4000। এবার আসো, আমি এতক্ষণ যা বুঝালাম সেটার অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো এখন দিচ্ছি। সলিউশনে আসো, এই যে দেখো সলিউশন রিকোয়ারমেন্ট একে কি বলেছে আমাদেরকে? অ্যাডজাস্টিং এন্ট্রি করতে বলেছে। এই যে দেখো মিস্টার জব্বারের অ্যাডজাস্টিং এন্ট্রি। আচ্ছা, কি ছিল আমাদের? আর এটা ছিল অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো সাধারণত আমরা জুন, অর্থাৎ এটা জুলাই টু জুন, আমাদের ইয়ারটা হলো জুলাই টু জুন। তাহলে 2016 জুনের 30 তারিখে সবগুলোই কিন্তু এই 30 তারিখে হবে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো। আচ্ছা, ফার্স্ট ইয়ারটা কী ছিল? ফার্স্ট ইয়ারটা ছিল আমাদের, আমাকে বারবার কিন্তু এখন যেতে হবে ওখানে, সরি আমি একটু ব্যাকে যাই, আমাদের অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। আমি তোমাদের বলেছি, এতক্ষণ বুঝিয়ে বলেছি, রেন্ট পেড ইন অ্যাডভান্স টাকা 8000, সেটার জন্য আমরা 8000-এর দিব না, আমরা দিব 4000-এর, কারণ প্রিপেড রেন্ট ছিল 8000 এবং রেন্ট এক্সপেন্স ছিল, সেখান থেকে আরও 4000 আমাদের রয়ে গেছে প্রিপেড হিসাবে। তাহলে আমরা শুধু এই পরবর্তী তোমার এই খরচ থেকে যেটা অ্যাডভান্স সেই 4000-এর জন্য দিব। তাহলে আমরা কি দিব? আমরা দিব প্রিপেড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট, কারণ রেন্ট এক্সপেন্সটা ওরা বেশি দেখিয়েছিল। দেখো আবার একটু পিছনে যাই, এই যে দেখো রেন্ট এক্সপেন্স 18,000 দেখিয়েছে, কিন্তু রেন্ট এক্সপেন্স যখন 18,000 দেখিয়েছিল তখন এটা ছিল কি? ডেবিট ছিল। রেন্ট এক্সপেন্স ডেবিট, এখন কিন্তু ডেবিট 18,000 হবে না, 4000 কম হবে, কারণ অ্যাডভান্স হিসাবে 4000 রয়ে গেছে। তাহলে রেন্ট এক্সপেন্সটা হয়ে যাবে ক্রেডিট, আর তোমার ডেবিট হবে প্রিপেড রেন্ট। এই যে দেখো আমরা এখানে দিয়েছি, এই যে দেখো প্রিপেড রেন্ট আর রেন্ট এক্সপেন্স, এবং টাকা 4000, 8000 না কিন্তু, এবং সেটা তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এখানে দেখিয়েছি, দেখেছো? 8000 থেকে মাইনাস 4000, 4000 কোনটা? যেটা নাকি প্রিপেড রেন্ট হিসাবে সম্পত্তিতে আগেই দেখানো হয়েছিল, সেই 4000 মাইনাস করে আর যে 4000 হয়েছে সেটা রেন্ট এক্সপেন্স থেকে অ্যাডভান্স হয়েছে, এবং সেই জন্য খরচটা ডেবিটটা এখন ক্রেডিট হয়ে গেছে, এবং 4000। আচ্ছা, আবার আমরা পিছনে যাই, সেকেন্ড সাপ্লাইজ টোটাল অন হ্যান্ড, সাপ্লাইজ টোটাল অন হ্যান্ড, এটা টোটাল অন হ্যান্ড 7000, কিন্তু আমাদের সাপ্লাইজ ছিল কত? দেখো 4000। তাহলে আমাদের টোটাল 7000 কোত্থেকে আসলো? 4000 ছিল, আর 3000 কোত্থেকে আসলো? এই যে দেখো
সাপ্লাইজ এক্সপেন্স দেখিয়েছে 8,000, তোমাকে বুঝতে হবে যে এখান থেকে এই 3,000 টাকা রয়ে গেছে। 7,000 থেকে 4,000 মাইনাস করলে আর 3,000 থাকে। ওই 3,000 কোথা থেকে এলো? এই যে সাপ্লাইজ এক্সপেন্স 8,000 পুরোটা এক্সপেন্স হয়নি, এখান থেকে 3,000 রয়ে গেছে। এই 3,000-এর জন্য এখন আমরা এন্ট্রি দিব। আচ্ছা, সেই এন্ট্রিটা হলো আমাদের তোমার সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ সাপ্লাইজ এক্সপেন্স কমে যাবে, তাই কমে গেলে সাপ্লাইজ এক্সপেন্সটা হয়ে যাবে ক্রেডিট। এই যে দেখেছো, তোমাদের সুবিধার জন্য আমি এখানে মাইনাস করে দেখিয়েছি। আচ্ছা, পরবর্তীটা ছিল তোমাদের, আমি বারবার ওখানে না যাই কারণ পরেরটা সহজ। স্যালারিজ ডিউ ছিল, মনে আছে কি না জানি না, তবে তোমরা একটু দেখে নিও। স্যালারিজ ডিউ ছিল 10,000, আর স্যালারিজ ডিউ 10,000 থাকলে তোমরা জানো, আমরা জানি স্যালারিটা হলো এক্সপেন্স, তাহলে স্যালারি এক্সপেন্স হবে ডেবিট, আর ডিউ হলে সেটা হবে পেয়েবেল, তাহলে আমাদের এন্ট্রিটা হবে স্যালারিজ পেয়েবেলটা হবে ক্রেডিট। এই দেখো, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবেল ক্রেডিট, কত? 10,000। আচ্ছা, পরবর্তীটা হলো তোমরা মনে করে দেখো যে আমাদের, আমি এখন বারবার না গেলেই ভালো হয়, তোমাদেরকে তখন বলেছিলাম, এবং তোমরা যখন অঙ্কটা করো তখন প্রথমে তোমরা অঙ্কটা তুলে নিবা। তুলে নিলে তাহলে তোমাদেরকে বারবার পিছনে যেতে হবে না। তোমরা, আমি যখন সলিউশনটা করছি তখন তোমরা ওই খাতা থেকে দেখে দেখে বুঝতে পারবা। এখানে দেখো, 4 অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ওয়াজ রিসিভড ফর 5 ইয়ার্স, এবং সেটা ছিল 10,000। বড় যাই একটু, এই যে দেখো অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম 10,000। এখন 10,000 5 ইয়ারের জন্য দেওয়া থাকলে আমাদেরকে কি করতে হবে? 5 ইয়ারের জন্য দেওয়া থাকলে আমরা শুধু 1 বছরের আয়টাই না দেখাতে পারবো, আমরা তো 4 বছরের 5 বছরটা দেখাতে পারবো না। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে 4 বছর আমরা কি করব? অ্যাডভান্স দেখাবো, বা অনুপার্জিত দেখাবো, বা ডেফার্ড দেখাবো, ঠিক আছে? তাহলে সেটার জন্য আমাদের জার্নাল হবে 4 বছরের আমরা আনার্ন দেখাবো। অর্থাৎ এই যে দেখো, আমি সহজ করে দিয়েছি তোমাদের। 5 বছরের জন্য দেওয়া ছিল 10,000, সেখান থেকে মাইনাস হয়েছে 10,000কে আমরা 5 দিয়ে ভাগ দিয়েছি। কেন? কারণ 5 বছরের জন্য দিলে আমাদের 1 বছর বের করে ফেলতে হবে। 1 বছরে হলো আমাদের তোমার 2,000, তাহলে 4 বছরে কত? 8,000। তাহলে এই 8,000-এর জন্য আমাদেরকে কি করতে হবে? অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম ছিল ক্রেডিট, হয়ে গেল ডেবিট, আর আর্নার্ন অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম হলো তোমার ক্রেডিট, কারণ দায় তৈরি হয়েছে। 4 বছর আমাদেরকে এখানে আয়টা আগেই দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার আসো পরবর্তী ইয়েটা ছিল কি, তোমাদেরকে বলেছিলাম সার্ভিস রেভিনিউ রিসিভেবল বাট নট ইয়েট রিসিভড 5,000। সার্ভিস রেভিনিউ আমরা, অর্থাৎ সেবা দিয়েছি কিন্তু টাকা পাইনি। কত টাকা? 5,000। আর যদি টাকা না পাই তাহলে কি তৈরি হয়? অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হয়, প্রাপ্য হিসাব, তোমরা জানো। আর সেবা আয় তো ক্রেডিট হয়, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এবং টাকা হলো 5,000। আর পরবর্তী ইয়েটা ছিল তোমার ডেপ্রিসিয়েশন, ফিক্সড অ্যাসেটের উপর ডেপ্রিসিয়েশন বের করতে বলেছি। আমি তোমাদের সুবিধার জন্য এই যে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি। আমাদের ছিল ফিক্সড অ্যাসেট ছিল, আমার মনে আছে তোমাদেরকে বলেছিলাম 50,000 ছিল হলো তোমার ফার্নিচার, আর 38,000 ছিল হলো তোমার ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট। এই দুটো মিলিয়ে হলো 88,000, আর এটার উপর 10% হলো 8,800, অর্থাৎ 8,800। তাহলে এই যে দেখো, এটার জন্য আমরা কি জার্নাল দিই বলেছি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফিক্সড অ্যাসেটস। আচ্ছা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে হলো পুঞ্জীভূত অপচয়, যা তোমরা ইন্টারে করেছ, সেখানে বাংলায় করেছ পুঞ্জীভূত অপচয়। এই পুঞ্জীভূত অপচয়কে ইংরেজিতে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলা হয়। তারপরে আসো ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড। ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড বললে তোমাকে বুঝতে হবে অবশ্যই প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে। আর হ্যাঁ, প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে, এবং সেটা দেওয়া ছিল 5,000, আর এখন এক্সপায়ার্ড হয়েছে, অর্থাৎ সময় অতিবাহিত হয়ে খরচে পরিণত হয়েছে।
তাহলে খরচে কত পরিণত হয়েছে? 3000। তাহলে 3000 খরচে পরিণত হলে আমরা জানি ইন্স্যুরেন্স এক্সপেন্সটা হবে ডেবিট, আর প্রিপেড ইন্স্যুরেন্সটা ছিল ডেবিট, এখন হয়ে যাবে ক্রেডিট, এবং সেটার টাকা হলো 3000। তারপর আসো আর্ন রেভিনিউ। আর্ন রেভিনিউ, আর্ন বললে বুঝতে হবে আর্ন রেভিনিউ আমাদের রেও মিলে দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে আর্ন রেভিনিউ। সেটা কত ছিল? মোস্ট প্রবাবলি সেটা ছিল 21,000। আচ্ছা আমিও ভুলে গেছি কত ছিল, একটু যাই তাহলে পিছনে। তোমরা প্রশ্নটা আগে খাতায় তুলে ফেলবা, তারপরে আমার সাথে তোমরা এই সলিউশনের পাশাপাশি সলিউশন যখন করবা তখন প্রশ্নের সাথে বুঝে যাবা, বারবার পিছনে আসতে হবে না। খাতায় তুলে ফেলবা প্রথমে ম্যাথসটাকে। আচ্ছা আর্নার্ড সার্ভিস রেভিনিউ দেখেছো, বললাম না 21,300। আচ্ছা এটা এখন আর এই পুরোটা থাকছে না, কত আমাদের আর্ন হয়ে গেছে? 4,000 আর্ন হয়ে গেছে। তাহলে আর্নার্ড সার্ভিস রেভিনিউটা কি আছে? ক্রেডিট দিকে আছে, এই যে ক্রেডিট দেখেছো। তাহলে ক্রেডিট দিকে থাকলে এটা এখন হয়ে যাবে ডেবিট, আর ক্রেডিট কি হবে? সার্ভিস রেভিনিউ। তাহলে আর্নার্ড সার্ভিস রেভিনিউ ডেবিট, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আচ্ছা তারপর আমাদের মোটামুটিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রি শেষ হলো। এবার আমরা রিকোয়ারমেন্ট 2-এ চলে যাব। রিকোয়ারমেন্ট 2-এ মোস্ট প্রবাবলি আমাদেরকে ক্লোজিং এন্ট্রিজ দেখাতে বলেছে। আর ক্লোজিং এন্ট্রিজ কি হবে বলেছি? মুনাফা জাতীয় আয়ু ব্যয়গুলি পরবর্তী বছরের শুরুতে বন্ধ করে দিতে হয়, আর বন্ধ করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে ক্লোজিং এন্ট্রিজ। হ্যাঁ এখন আমাদের আয়ু ব্যয় জাতীয় আইটেমগুলো কি কি, আমরা একটু কি পিছনে যেতেই হবে, আমরা একটু পিছনে যাই, পিছনে যাই দেখি কি কি আছে আয়ু ব্যয় জাতীয়। আচ্ছা প্রথমে আমরা ব্যয়ের কথা বলি। দেখো একদম নিচে 4টা ব্যয় তো একদম দেখাই যাচ্ছে, দেখো রেন্ট এক্সপেন্স, তারপরে তোমার ইউটিলিটিস এক্সপেন্স, তারপরে তোমার সাপ্লাইজ এক্সপেন্স, তারপরে তোমার স্যালারিস এক্সপেন্স। এই 4টা ছাড়াও কিন্তু আরও এক্সপেন্স ছিল। কি ছিল? সাপ্লাইজ এক্সপেন্স ছিল, মনে আছে তোমার? আচ্ছা সাপ্লাইজ এক্সপেন্স তো এখানে বললাম, সাপ্লাইজ এক্সপেন্স না, এছাড়া দেখি এখানে কি নাই? রেন্ট, ইউটিলিটিস, সাপ্লাইজ, স্যালারিজ, তারপরে তোমার ডেপ্রিসিয়েশন। আচ্ছা আর এখানে কি ইন্স্যুরেন্সের কথা বলেছে? না, এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্সের কথা বলেনি। আমাদের কিন্তু ইন্স্যুরেন্স এক্সপেন্সও হয়েছিল এবং ডেপ্রিসিয়েশন হয়েছিল। এই যে দেখো ইন্স্যুরেন্স, এই যে দেখছো ইন্স্যুরেন্স এক্সপায়ার্স, তাহলে এটা খরচে পরিণত হয়েছিল 3000। আমরা রেও মিলে পেয়েছি 4টা খরচ, এখানে একটা পেলাম 5টা খরচ, আর এখানে ডেপ্রিসিয়েশন একটা পেলাম 6টা খরচ। তাহলে এই 6টা খরচ কি কি ছিল আমরা একটু দেখে নিই। 6টা খরচ আমরা এখন বন্ধ করব। তাহলে খরচগুলো বন্ধ করতে হলে কি করতে হবে? খরচগুলো ছিল হলো ডেবিট, এখন হয়ে যাবে কি? খরচগুলো ক্রেডিট, আর ডেবিট হবে কি? ইনকাম সামারি। এই যে দেখো কিভাবে আমরা জার্নালটা দিয়েছি, এই যে দেখো ইনকাম সামারি ডেবিট, এগুলো কি? এই 82,600 কোত্থেকে এনেছি? এইগুলোর যোগফল 82,600 হলো এইগুলোর যোগফল। আচ্ছা এবার আসো সাপ্লাইজ এক্সপেন্স কত ছিল? পুরোটা হয় নাই বলেছিলাম, ওই যে 3000 অন হ্যান্ডে ছিল, তাহলে 8,000 থেকে 3,000 বাদ দিলে 5,000। তারপরে রেন্ট এক্সপেন্স পুরোটা হয় নাই, 4,000 ছিল কি? 4,000 ছিল হলো তোমার বলেছে যে অ্যাডভান্স, 8,000-এর মধ্যে 4,000 আগে থেকেই ছিল, তাহলে পরবর্তী আর 4,000 থেকে আসছে? এক্সপেন্স থেকে আসছে, অর্থাৎ 18,000 থেকে 4,000 মাইনাস করলে আর যেটা থাকবে সেটাই খরচ, তাহলে কত? 14,000 খরচ। আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ওরা বলেই দিয়েছে 3,000 এক্সপায়ার্ড হয়েছে। ইউটিলিটিস এক্সপেন্স সেটা দেওয়াই আছে 2008। আর স্যালারিস এক্সপেন্সটা আমাদের ছিল হলো তোমার 39,000, কোথায় ছিল? তোমার রেও মিলে ছিল, এবং পরবর্তীতে অ্যাডজাস্টমেন্টে বলেছে 10,000 বকে আছে, তাহলে দুটো যোগ করে আমাদের হয়েছে
49,000। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 8,800, 88,000-এর উপর 10% এই, তাহলে এগুলো যোগ করার ফলে হয়েছে 82,600। তাহলে আমরা কি করলাম, ক্লোজিং এন্ট্রি কীভাবে দিতে হবে, খরচগুলো ছিল ডেবিট, সবগুলো খরচকে আমরা করে ফেললাম ক্রেডিট, এবং অবশ্যই এগুলো মুনাফা জাতীয় ব্যয় হতে হবে। মুনাফা জাতীয় ব্যয়গুলো ছিল ডেবিট, এখন কি করেছি দেখো, ডেবিটগুলোকে করে দিয়েছি ক্রেডিট। কেন, ক্লোজিং এন্ট্রি মানে হলো আমাদের হিসাবগুলোকে, আয় ব্যয় জাতীয় হিসাবগুলোকে বন্ধ করতে হবে, আর বন্ধ করলে বিপরীত উল্টা দাখিলা দিতে হবে, ডেবিট থাকলে ক্রেডিট, ক্রেডিট থাকলে ডেবিট। তাহলে খরচগুলো ছিল ডেবিট, এখন হয়ে গেল ক্রেডিট, আর ইনকাম সামারি হলো ডেবিট। এবার আয়ের মধ্যে আসো, আমি আবারও একটু পিছনে যাই কষ্ট করে, তোমরা তো প্রথমেই আগে খাতায় লিখে ফেলবা, আমার মতো এত কষ্ট করতে হবে না। এবার আসো, আমাদের আয়গুলো কি কি ছিল আমরা একটু দেখে ফেলি। এই যে দেখো আয় কি কি ছিল, সার্ভিস রেভিনিউ, এই যে দেখো সার্ভিস রেভিনিউ দেখেছ, তারপরে ছিল তোমার আয় অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, সার্ভিস রেভিনিউ কত, 71,600, প্লাস এই যে আনআর্নড সার্ভিস রেভিনিউ হয়েছিল 4,000, ওটা যোগ করতে হবে। তারপরে আবার এই যে দেখো একটু পিছনে অ্যাডজাস্টমেন্টে যাই, সার্ভিস রেভিনিউর সাথে এই যে দেখছো, বকেয়া ছিল সার্ভিস রেভিনিউ 5,000, তাহলে এই 5,000 যোগ করবা, আবার এইখানে আর্ন হয়েছে 4,000, এটাও যোগ করবা, তাহলে তিনটা যোগ করে আমাদের যা হয়, প্লাস আরেকটা আয় আছে আমাদের, সেটা কি আরেকটা আয় দেখি, এই যে দেখো অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম। অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামে আয় কত হয়েছিল, 10,000 থেকে 8,000 আমরা আনআর্নড রেভিনিউ হিসাবে রেখে দিই, আনআর্নড অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম হিসাবে দেখিয়েছি, তাহলে 2,000 এই বছরের জন্য আমরা আয় দেখাবো অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম 2,000। তাহলে আমাদের ক্লোজিং জার্নালটা দাঁড়াচ্ছে তোমার সার্ভিস রেভিনিউ 80,600, কিভাবে আমরা 71,600 প্লাস 5,000 কি সেবা দিয়েছিল কিন্তু টাকা পায় নাই, ওটাও যোগ করতে হবে, প্লাস আবার বলছে যে আনআর্নড সার্ভিস রেভিনিউ থেকে 4,000 আবার আয় হয়েছে, রেভিনিউ হয়েছে। তাহলে আমাদের টোটাল 71,600 প্লাস 5,000 প্লাস 4,000 ইকুয়াল টু হলো 80,600, এবং অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম এই বছরের জন্য আয় হয়েছিল 2,000, কারণ 5 বছরের জন্য যদি 10,000 দিয়ে থাকে তাহলে এক বছরের জন্য কত, 5 দিয়ে ভাগ দিলে 2,000, এই যে দেখো 8,000 ছিল পরবর্তী বছরগুলোর জন্য, আর 10,000 থেকে 8,000 মাইনাস করলে 2,000 হলো এই বছরের জন্য। তাহলে এই দুটো যোগ করে পেয়েছি 82,600, অর্থাৎ আমাদের আয়গুলো ছিল ক্রেডিট, এখন হিসাব বন্ধ করার জন্য এই আয়গুলোকে করে ফেলবো ডেবিট, আর ইনকাম সামারিকে করব ক্রেডিট। নেক্সট রিকোয়ারমেন্ট 3, রিভার্সিং এন্ট্রি। রিভার্সিং এন্ট্রির জন্য তোমাদেরকে কিন্তু ওই যে ডেফিনিশনে যেতে হবে যে কোন এন্ট্রিগুলোর জন্য আমাদেরকে তোমার রিভার্সিং এন্ট্রি দিতে হয় আর কোন এন্ট্রিগুলোর জন্য দিতে হয় না। আমরা একটু অ্যাডজাস্টিং এন্ট্রিগুলোতে চলে যাই, দেখি অ্যাডজাস্টিং এন্ট্রিতে আমরা কোন এন্ট্রিগুলোর জন্য দিব আর কোনগুলোর জন্য আমরা দিব না একটু দেখি। আমরা বলেছিলাম এই যে দেখো, আমরা তোমার রেন্ট এক্সপেন্সেসের জন্য দিব, প্রিপেইড রেন্ট আর রেন্ট এক্সপেন্সেসের জন্য দিব। কেন দিব, আমরা তোমাদেরকে এর আগের তোমার থিওরিগুলোতে বলেছিলাম যে কোন কোন আইটেমের জন্য আমাদেরকে তোমার রিভার্সিং এন্ট্রি দিতে হয় আর কোন কোন আইটেমগুলোর জন্য দিতে হয় না। একটু মনে করো, আমি আবার একটু বলছি, তোমরা একটু শুনে নাও, বারবার পিছনে যেতে ঝামেলা হচ্ছে অনেক। যেমন প্রাপ্য আয় ও প্রদেয় খরচের জন্য, হ্যাঁ প্রাপ্য আয় ও প্রদেয় খরচের জন্য। তাহলে রেন্ট এক্সপেন্সেস কি, প্রিপেড রেন্ট, রেন্ট এক্সপেন্স, সাপ্লাইজ
এই যে প্রদেয় খরচ দেখছো, স্যালারিস এক্সপেন্স, স্যালারিস পেয়েবল, তাহলে এটার জন্য আমাদেরকে দিতে হবে। তারপরে তোমার বলেছে অগ্রিম প্রদত্ত খরচ যা প্রাথমিকভাবে খরচ হিসাবে লিপিবদ্ধ হয়েছে। এই যে প্রিপেড রেন্টটা, এই রেন্ট এক্সপেন্স, এটা প্রথমে অগ্রিম প্রদত্ত খরচ 18,000 দেখানো হয়েছিল। রেন্ট এক্সপেন্সটা 18,000ই দেখানো হয়েছিল মনে হয়, আমি একটু ম্যাথসটাতেই যেতে হবে বোধ হয়। আচ্ছা যাই দেখি কত দেখানো হয়েছিল। তোমরা যখন প্রশ্নটা তুলে ফেলবা আমার মতো আর পিছনে যেতে হবে না, তাহলে রেন্ট এক্সপেন্স কত, এই তো ঠিকই আছে 18,000 দেখানো হয়েছিল, কিন্তু 18,000 পুরোটা খরচ হয় নাই। তাহলে এখানে বলছে যে যদি প্রাথমিকভাবে খরচ দেখানো হয়, অগ্রিম প্রদত্ত খরচ যা প্রাথমিকভাবে খরচ দেখানো হয়েছে, এই যে দেখো এখানে প্রাথমিকভাবে খরচ দেখানো হয়েছে, তাই এই 4,000-এর জন্য আমাদেরকে এন্ট্রিটা দিতে হবে। তাহলে আমরা যাই, তাহলে আমাদেরকে প্রথম এন্ট্রিটাও দিতে হচ্ছে, এই যে এটাও আমাদের, এই যে প্রিপেড রেন্ট এক্সপেন্স, এটার জন্য আমাদেরকে রিভার্সিং এন্ট্রি দিতে হবে। তারপরে সাপ্লাইজ এক্সপেন্সের জন্য দিতে হবে, কারণ সাপ্লাইজ এক্সপেন্সটাও সেম আমাদেরকে প্রাথমিকভাবে খরচ হিসেবে দেখানো হয়েছিল। তারপরে তোমার স্যালারিস এক্সপেন্স তো বকেয়া, তোমরা তো জানোই, প্রথমেই বলেছি প্রদেয় খরচের জন্য আমাদেরকে রিভার্সিং এন্ট্রি দিতে হবে। তারপরেরটা কি, অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, আর্নার্ড অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, এটার জন্য আমাদেরকে দিতে হবে। কেন? আমাদেরকে বলেছে অগ্রিম প্রাপ্ত আয় যা প্রাথমিকভাবে আয় হিসাবে লিপিবদ্ধ হয়েছে, আমাদের কিন্তু এটা প্রাথমিকভাবে আর্নার্ড, এই যে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামটা আমাদেরকে 5 বছরের জন্য দেওয়া হয়েছিল, তাহলে এটা আমাদের, এটার জন্য আমাদেরকে রিভার্সিং এন্ট্রি দিতে হবে। তারপরে আসো অ্যাকাউন্টস রিসিভেবল, সার্ভিস রেভিনিউ, এটার জন্য আমাদেরকে দিতে হবে। কেন? আমরা বলেছি প্রাপ্য আয়, প্রাপ্য আয়ের জন্য দিতে হবে, এটা তো প্রাপ্য আয়, এটার জন্য আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এরপরে আসো এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফিক্সড সেট, এটার জন্য দিতে হবে না। কেন দিতে হবে না? আমরা বলেছি অনুমিত ব্যয়ের জন্য আমরা রিভার্সিং এন্ট্রি দিব না, আর ডেপ্রিসিয়েশনটা হলো একটা অনুমিত ব্যয়, সুতরাং এটা রিভার্সিং এন্ট্রি দিতে হবে না। তারপরে কি আসছে দেখি, ইন্স্যুরেন্স এক্সপেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স, আমরা কি বলেছি, যদি খরচটাকে প্রাথমিকভাবে সম্পত্তি হিসাবে দেখানো হয়, এই যে প্রিপেড ইন্স্যুরেন্সটা আমাদেরকে প্রাথমিকভাবে সম্পত্তি হিসাবে দেখানো হয়েছিল, তাই আমরা এটার জন্য কোনো রিভার্সিং এন্ট্রি দিব না। তারপরে আসো বলেছি যে যদি প্রাথমিকভাবে আয়কে দায় হিসাবে দেখানো হয়, এটাও একটা বলেছি, অগ্রিম বা অনুপার্জিত আয়কে যদি প্রাথমিকভাবে এই আর্নার্ড সার্ভিস রেভিনিউটাকে কিন্তু আমাদের প্রাথমিকভাবে দায় হিসাবে ট্রায়াল ব্যালেন্সে দেখানো হয়েছে, সুতরাং এটার জন্য রিভার্সিং এন্ট্রি হবে না। তাহলে আমরা এই ডেপ্রিসিয়েশনের জন্য রিভার্সিং এন্ট্রি দিব না। এই প্রিপেড ইন্স্যুরেন্স, এটা প্রাথমিকভাবে সম্পদ দেখানো হয়েছে, এটার জন্য দিব না। আর্নার্ড সার্ভিস রেভিনিউ, এটাকেও প্রাথমিকভাবে দায় হিসাবে দেখানো হয়েছে আয়টাকে, তাই এটার জন্য আমরা রিভার্সিং এন্ট্রি দিব না। তাহলে আমরা কি করছি, এই তিনটার জন্য রিভার্সিং এন্ট্রি দিচ্ছি না, আর বাকিগুলোর জন্য আমরা রিভার্সিং এন্ট্রি দিচ্ছি। আচ্ছা, আর রিভার্সিং এন্ট্রি কীভাবে দিতে হয়, উল্টো এন্ট্রি দিতে হবে, যা দিয়েছি তোমার অ্যাডজাস্টিং এন্ট্রিতে তার উল্টো এন্ট্রি দিতে হবে। আসো এবার কি ছিল আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিতে, আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিতে ছিল প্রিপেড রেন্ট ডেবিট, রেন্ট ক্রেডিট, এখন উল্টা এন্ট্রি দিয়ে রেন্ট এক্সপেন্সকে ডেবিট করেছি, প্রিপেড রেন্টকে ক্রেডিট করেছি। আবার স্যালারিস পেয়েবেলটা ছিল ক্রেডিট, স্যালারিস এক্সপেন্সটা ছিল ডেবিট, এখন আমি কি করলাম, পেয়েবেলকে করে ফেলেছি ডেবিট, স্যালারিসকে করে ফেলেছি ক্রেডিট, উল্টা এন্ট্রি দিয়েছি। আবার সাপ্লাইজটা ছিল তখন ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্সটা ছিল ক্রেডিট, এখন উল্টা এন্ট্রি দিয়ে করেছি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। আবার আর্নার্ড অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামটা ছিল ক্রেডিট
আর অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামটা ছিল ডেবিট, এখন তার উল্টো এন্ট্রি দিয়ে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামকে করেছি ক্রেডিট, আর্নার্ড অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়ামকে করেছি ডেবিট। তারপর আসো অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল ছিল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ছিল ক্রেডিট, এখন তার উল্টো এন্ট্রি দিয়ে সার্ভিস রেভিনিউকে করেছি ডেবিট আর অ্যাকাউন্টস রিসিভেবলকে করেছি ক্রেডিট। এই ছিল আজকের অঙ্কে পুরাপুরি। রিকোয়ারমেন্ট 1-এ ছিল অ্যাডজাস্টিং এন্ট্রি, রিকোয়ারমেন্ট 2-এ ছিল ক্লোজিং এন্ট্রি, রিকোয়ারমেন্ট 3-তে ছিল রিভার্সিং এন্ট্রি। পুরোটা অঙ্ক তোমাদেরকে বেশ ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। আজকে অঙ্ক এখানেই শেষ এবং আজকের মতো যাবার পালা। আসলে ভারাক্রান্ত মন আমাদের, কোভিড-19 যেন যেতেই চাইছে না। সকল আধার একসময় শেষ হয়, আমরা আলোর দেখা পাই। কোভিড-19 মুক্ত সুন্দর একটা সকালের আশায় আমরা আছি। হে প্রভু, আমাদের প্রার্থনা আপনার দয়ায় রাখুন। সকলে ভালো থাকো, নিরাপদে থাকো। আবার দেখা হবে পরবর্তী চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা আর করবো না, তবে আমরা প্রত্যেকটা শিক্ষক তোমাদের জন্য অনেক কষ্ট করে এই অনলাইনের ক্লাসগুলো রেডি করছি। তোমরা যদি মনোযোগী না হও তাহলে কিন্তু আমাদের এই প্রচেষ্টা ব্যর্থ। আমাদের যেমন ব্যর্থতা, তোমরা কিন্তু খুবই বিপদে পড়ে যাবে। তোমাদেরকে এটা আর কিছুই না, অনলাইন ক্লাস আর বাস্তবের ক্লাসের মধ্যে কোনো পার্থক্য নেই। তোমরা যারা হায়ার এডুকেশন নিবে, তোমাদের ভাই বোন বা আত্মীয় স্বজন যারা হায়ার এডুকেশন নিচ্ছে তাদের জিজ্ঞেস করে দেখো, ওরা কিন্তু বিভিন্ন লেকচার অনলাইনের মাধ্যমেই শুনছে। কারণ একটা লেকচারকে ক্লিয়ার করার জন্য শুধুমাত্র একজন শিক্ষক বা একটা বইয়ের দ্বারস্থ হতে হয় না। অনেকগুলো লেকচার, অনেকগুলো বই যখন নাকি ফলো করে তখন একটা বিষয় অনেক সুন্দরভাবে বুঝতে পারা যায়। তাই অনলাইনের মাধ্যমে অনেকেই পড়াশোনা করছে, তোমাদের কাছে বিষয়টা নতুন। আশা করব তোমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে এবং ভালো মেয়ের মতো মনোযোগী হয়ে ক্লাসগুলো ফলো করবে। ধন্যবাদ।